আচ্ছা, আপনি আমাকে এইটা বলেন যে আমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে বা যে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়তেছে অথবা স্কুল কলেজে পড়তেছে, হইতে পারে যে আমি আইডিয়াল স্কুলে বা মতেজিল বয়েজ কোথাও এক জায়গায় পড়তেছি আর কি। সো আমার পড়াশোনা আছে, কোচিং আছে, এটা সেটা আছে। এর ভিতরে আমার ধরেন হচ্ছে পড়াশোনার প্রেশার, এইটা সেইটা কেরিয়ার নিয়ে চিন্তার মাঝখানে মানে লাইফ নিয়ে চিন্তা করার মতো অপশন আমার কাছে থাকে না, আমরা করি না, আমি করি না আনফরচুনেটলি। সো মানে একটা পার্সন লাইফ নিয়ে চিন্তা না করুক, মানে কিভাবে একটা জিনিস আপনি বলছেন যে ওকে সকাল থেকে উঠে যদি সে মর্নিং ওয়াক আমরা করে ফেলি বা একটু 10-15-20 মিনিট একটু হাঁটাছাটা করে ফেলি, এই টাইপের কিছু যদি আমাকে বলেন যেটা আমি আমার পড়াশোনা ঠিক রেখে বা কেরিয়ারের দিকে যাব সেগুলো ঠিক রেখে আমার কশাসনেস, খাবার নেওয়া, কখন খাচ্ছি বা কি খাচ্ছি, আমি আমার সাধ্যের মধ্যে কি কি করতে পারি, দ্যাট উইল ফর্ম এ গুড লাইফ হ্যাবিট, যেটা আমার অন্যান্য জিনিসগুলো রিস্ক কমাবে আর কি। প্রথম যে হ্যাবিট, এটা নিয়ে আসলে তো খুব বেশি আলোচনা করি আমি। ঘুম প্রথম হ্যাবিট, উই মাস্ট স্লিপ আর্লি, এটা কোনো অপশন নাই আর কি। হ্যাঁ, রিকমেন্ডেড ওটা 10 PM 8 PM কোটায়? এখন আমাদের চেষ্টা করা উচিত 9টা বাজে, বাট আমি জানি এটা আমাদের টোটাল পলিসির কারণে এটা পসিবল না কারো পক্ষে 9টা বাজে ঘুম। হ্যাঁ, তো আমি বলবো যে ফাইনাল লিমিট হচ্ছে 11টা, এর 1 মিনিট পরেও ফাইনাল লিমিট। আমি 5-6 বছর রাত 10টায় ঘুমানোর জন্য আগে খুবই স্ট্রিক্ট ভাবে ছিলাম। মানে বিয়ের কিছুদিন আগে, বিয়ের কিছুদিন পরে, ফার্স্ট বেবি হওয়ার পরে একটু চেঞ্জ হয়ে গেছে, সেকেন্ড বেবি হওয়ার পরে আরো চেঞ্জ হয়ে গেছে, আরো 1-1.5 ঘন্টা। তাও চেষ্টা করি 11টার দিকে ঘুমানো, সবসময় পারি না। কিন্তু আমি 10টা বাজে ঘুম, এটা মোটামুটি আমি কাইন্ড অফ লাইক একদম পুরা রিলিজিয়াস স্টাইলের মতো করে ফেলছিলাম আর কি, যে 10টা বাজে শার্প, 10টা বাজছে সব বন্ধ, স্লিপ। এনিওয়ে, সো ঘুমটা যত সম্ভব আর্লি, রাত না জেগে ঘুম, কারণ বডিটাকে অ্যাক্টিভ রাখার জন্য, রিফাইন করার জন্য ঘুম হচ্ছে মাস্ট। এবং কতক্ষণ ঘুম, একটা 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 সেটা সম্পর্কে যদি একটু বলেন আর কি। আচ্ছা, আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে 6 ঘন্টা ঘুমালেই ভয়। 6 to 8 আসলে hours এই ব্যাপারটা এটা খুবই পার্সন টু পার্সন ভ্যারি করে, ইন্টারেস্টিং। খুবই ভ্যারি করে। অনেক মানুষকে আছে 10 ঘন্টা ঘুমাতে হয়, এবং এরা কারা আমি একটু বলি। দেখবেন যে মাইগ্রেন পেশেন্ট আছে ওর, হ্যাঁ, আহ, আপনি দেখবেন তাদেরকে আপনি 9 ঘন্টা প্লাস স্লিপে যদি রাখতে পারেন, ফের এক্সিলেন্ট। এবং অনেক ইন্টারেস্টিং, ওকে। অ্যাথলিটদের আছে তাদের 9 ঘন্টার বেশি ঘুমানোর প্রয়োজন পড়ে, অ্যাথলিট হু পুটস দেয়ার বডি অন লাইন। হ্যাঁ, তো এই ধরনের মানুষ যারা। আর দ্বিতীয়ত হচ্ছে যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল যত কম, তাদের সাধারণত ঘুমানো হয় তত কম। হ্যাঁ, কিন্তু আসলে তাদের ঘুমের পরিমাণটা অ্যাটলিস্ট মডারেট 7 থেকে 8 ঘন্টা রাখা উচিত, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম। এবং যাদের স্ক্রিন এক্সপোজার বেশি, তাদের ক্ষেত্রেও এইটা আমরা বলি যে এখন চেষ্টা করতে হবে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো। এবং একটা সময় হয়েছে কি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে মানে একটা কর্পোরেট প্রচারণা চলছে যে কম ঘুম মানে হচ্ছে প্রোডাক্টিভ মানুষ। হ্যাঁ, তো এইটাকে এখন কিন্তু হেলথ এক্সপার্টরা অপোজ করতেছেন। তারা বলতেছেন যে যারা স্মার্ট স্লিপ দেয়, রাইট টাইমে স্লিপ দেয় এবং লং স্লিপ দেয়, এরা হচ্ছে আসলে প্রোডাক্টিভ মানুষ। কারণ এখন এক্স্যাক্টলি। কিন্তু আহ পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু সপ্তাহে 3টা দিন ছুটিতে চলে যাচ্ছে। অনেক ইউরোপিয়ান দেশই কান্ট্রিজ ছুটি যেরকম। রেগুলারলি অ্যাডপ্ট করে নিচ্ছে সরকারি ছুটিতে। তো ওয়ার্কিং আওয়ার কিন্তু মানুষ এখন কমাচ্ছে, মানুষ এখন স্মার্ট ওয়ার্ক যাচ্ছে। আর যেগুলো ক্লিশে কাজ, এগুলো ধীরে ধীরে তো এআই টেক ওভার করতেছে, আরো করবে সামনে। তো এই যে জায়গাটা, মানুষকে কিন্তু এখন স্মার্ট ওয়ার্ক দিতে হবে আউটপুট হিসেবে। আচ্ছা, আপনি স্মার্ট ওয়ার্ক স্লিপ তখন সম্পর্কে যখন আমাকে তুমি একটু ব্রেইন আরেকটু বলেন। একটু ইন্টারাপ্ট করছি, স্লিপ সম্পর্কে একটু বলেন যে স্লিপের সাউন্ড স্লিপটা একটা ইম্পর্টেন্ট, যে স্লিপ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইউ ক্যান ডু টু লিভ এ হেলদি লাইফ। এটা ফার্স্ট জিনিস আমাদেরকে বুঝতে হবে যে ভালো জীবন ধারণ করতে গেলে ভালো একটা ঘুম দরকার। সো স্লিপ কোয়ালিটি, মানে 6 থেকে 8 ঘন্টা ঠিক আছে, কিন্তু স্লিপ কোয়ালিটিটা এনশিওর করার জন্য আমরা আর কি করতে পারি যাতে আমাদের ঘুমটা একটা সাউন্ড স্লিপ হয় বা একটা 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 ভালো স্লিপ হয়। মানে অনেকে আবার হচ্ছে ঘুমের মধ্যে গিয়ে ছটফট ছটফট করে, তাদের কিছু ফিজিক্যাল প্রবলেম বা অন্য সমস্যাও থাকে। বাট এটাকে মিনিমাইজ কিভাবে করতে পারে? সাউন্ড স্লিপ কিন্তু অনেকের হয় না, বা স্লিপ ডিপ্রাইভড কেউ কেউ হয় আনফর্চুনেটলি। সো এইটাকে আমরা কি করতে পারি যে কোয়ালিটি স্লিপটা কিভাবে একটু বেটার করতে পারি? কোয়ালিটি স্লিপের জন্য আসলে আমরা কিছু নিউট্রিশনাল হ্যাকের পাশাপাশি আমি বলবো যে অবশ্যই আহ
আমাদের কিছু মেন্টালিটিতে চেঞ্জ আমাদের গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি অনেক মানুষ জানি আমার পেশেন্টদের ভেতরে যারা রাতে 2 থেকে 3 বার ঘুম থেকে উঠে যান। হোয়াট হ্যাপেন্স ফর দেম? এই সমস্যাটা আমি নিজেও কোনো একটা সময় ভুগতাম। কখন ভুগতাম? যখন আমি নতুন জবে জয়েন করেছি। তো ব্যাপারটা কি? সন্ধ্যার পর থেকে আমাদের বডি কর্টিসল হরমোনটা ড্রপ করা উচিত, যেটা আমাদের মেইন স্ট্রেস হরমোন। যারা কন্টিনিউ মেন্টাল স্ট্রেসে থাকেন তাদের স্ট্রেস লেভেলটা এই পর্যায়ে চলে যায় অনেকে, রাতের বেলাতেও তার কর্টিসল লেভেলটা সেই বর্ডার লাইনে যাচ্ছে না যে বর্ডার লাইনে তার ঘুমটা থাকবে। সো তার ঘুম ভেঙে যাচ্ছে দুদিন বাট। এখন এই ধরনের মানুষের জন্য করণীয় কি? নাম্বার ওয়ান, এই ধরনের মানুষের জন্য নিজের নার্ভকে রিল্যাক্সেশন করার জন্য কিছু সাপ্লিমেন্ট ইউজ করা উচিত। তারা কি নিবে? তারা হচ্ছে নাম্বার ওয়ান যেটা নেবে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের অনেক ধরনের সাপ্লিমেন্ট আছে, পার্টিকুলারলি ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট এই ক্ষেত্রে খুব ভালো সাপ্লিমেন্ট। এইটা মোটামুটি যদি ঘুমানোর 2 ঘন্টার আগে কেউ নেয় তাহলে তার জন্য ঘুমানোটা ইজি হবে, তার বারবার ঘুম ভাঙবে। হ্যাঁ, তো এইটা বললাম একটা পার্টিকুলার কন্ডিশন। ডোজ টোজ কিছু বললাম না, কারণ এটা পার্সন টু পার্সন ভ্যারি। পরে দেখা যাবে কেউ গিয়ে খাওয়া শুরু করছে, সাইড ইফেক্ট দেখা এটা কিন্তু মানে স্পেশালি যে কোনো ইভেন ভিটামিন হইলেও যে কোনো জিনিস আসলে একটা স্পেশালিস্ট বা প্রফেশনালের পরামর্শ নিয়ে করা উচিত। কিছু করা জিনিস আছে আমাদের পরোটা ছাড়াও মানুষ খেতে পারবে। তো ম্যাক্সিমাম গ্লাইসিনের একটা যদি কেউ খায় 200 mg আপ টু, ইটস ওকে। হ্যাঁ, আপ টু 200 mg ফর মোস্ট পিপল, যদি কারো কিডনি ডিজিজ না থাকে। হ্যাঁ, তো এইটা বলে দেওয়া যায়। আচ্ছা, গেল একটা জিনিস যাদের ঘুম ভেঙে যায় বা এই ধরুন স্ট্রেসের প্রবলেম। আর একটা জিনিস খুব ভালো ঘুমে হেল্প করে, সেটা হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে আমরা যদি দুধের ভেতরে একটু অশ্বগন্ধা পাউডার অ্যারাউন্ড 1 চামচের 5 ভাগের 1 ভাগ, এটা যদি আগে থেকে ভেজানো থাকে 6 থেকে 8 ঘন্টা বা 12 ঘন্টা ভেজানো থাকার পরে যদি আমরা খেয়ে ফেলি, এইটা আমাদেরকে অনেক সুদিং করতে হেল্প করে এবং ঘুমানো আমাদের জন্য সহজ করে। এইটা একটা ফুড বেস সলিউশন। আমি আর একটা সলিউশনের কথা বলবো, সানফ্লাওয়ার সিড। এটা খেতে বিশ্রী, মানুষ খেতে চান। হ্যাঁ, তো যেটা হয়েছে, মানুষের তো লাইফস্টাইলের একটা বড় অংশ ছিল সিডস অ্যান্ড নাটস, এগুলো কালেক্ট করে করে খাওয়া এনশিয়েন্ট টাইমসে। তো এগুলো যখন আমরা বাদ দিয়ে দিই সবসময় আসলে আমরা ভালো থাকি। তো সানফ্লাওয়ার সিড ইটস এ গুড ফুড। এটা যদি কেউ রাত 8টার মধ্যে খেয়ে ফেলেন তার ঘুম একটু ভালো হওয়ার কথা। আর একটা স্ট্র্যাটেজির কথা আমি বলি, যে বডির এক জায়গা থেকে টেম্পারেচার আরেক জায়গায় কালেক্ট করে নিয়ে যায়। কিভাবে? এটা হচ্ছে আমরা যদি আমাদের কুচকিতে একটা ওয়ার্ম ওয়াটারে ডোবানো টাওয়েল, হ্যাঁ, সোপ টাওয়েল রেখে দেই, এটা কি করে আমাদের হোল বডি থেকে টেম্পারেচার ওইদিকে নিয়ে কেউ যায়। কেউ শাওয়ার নেয় কিন্তু মানে কেউ কেউ হ্যাঁ, রাত্রে এটা ভালো কিন্তু অনেক বেশি গরম পাওয়া যাবে না, সামান্য একটু গরম, সামান্য একটু গরম পাইতে। তো এইটা কি করে বডিতে, আমরা যে যে কন্টিনিউ ব্লাড সার্কুলেশন করছে, ব্লাড গুলো হ্রাস করবে। হ্রাস করলে ব্লাডের সঙ্গে সঙ্গে টেম্পারেচার যাবে, মাথার টেম্পারেচারটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। সামান্য একটু কমলেই ঘুমটা ইজি হয়ে যায়। এইটা একটা। এখন আমরা একটু আগে স্ট্রেসের রেমেডি বলছি, কিন্তু স্ট্রেসের কোর সলিউশন যেটা, সেটা হচ্ছে মানে কন্টিনিউ যে চেজিং অ্যান্ড রেসিং, ফাইট অ্যান্ড ফ্লাইট। আমাদের বডি যেটা বুঝে ফাইট অ্যান্ড ফ্লাইট, তো আমাদেরকে ফাইট অ্যাভয়েড করা এবং ফ্লাইটও অ্যাভয়েড করা, এটা বুঝতে হবে, শিখতে হবে আমাদের লাইফে কিন্তু আমরা। আপনি ফাইট এবং ফ্লাইট এটা সম্পর্কে যদি একটু ডিটেইল বলেন আর কি আমাদেরকে। আচ্ছা, ফাইট অ্যান্ড ফ্লাইট ব্যাপারটা কি? আমাদের বডির যে টোটাল স্ট্রেস রেসপন্স, এইটাকে আমরা বলি যে ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স। আইদার ইউ ফাইট সামথিং অর ফ্লাইট। কোনো কিছু দেখে আপনি যখন সেন্স করলেন এটা বিপজ্জনক আপনার জন্য, আপনি কি করলেন? ওইটাকে ফাইট করার চেষ্টা করলেন। এইটা একটা পসিবল রেসপন্স হতে পারে। আরেকটা হচ্ছে আপনি দৌড়ে পাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এক্সাম্পল দিয়ে যদি একটু বলেন আর একটু উদাহরণ উদাহরণ হচ্ছে আমরা কমন উদাহরণ যেটা দিই, একটা বাঘ আপনি দেখলেন, আপনি কি করলেন? উল্টো দিক ঘুরে দৌড় দিলেন, এটা একটা সিদ্ধান্ত হতে পারে। আরেকটা অল্টারনেটিভ ডিসিশন কি হতে পারে? যে আপনি এটাকে পেস করবেন, ইউ উইল ফাইট দেম। তো এইটা একটা।
এখন বাঘের জায়গায় আমি দেখা গেল যে আমার অফিসের কোনো একটা অ্যাবিউজিভ বস, হ্যাঁ, তাকে বসিয়ে দিলাম। তো ইভেনচুয়ালি কি হচ্ছে, সে কি ফেস করতেছে, এই লোককে তো অ্যাভয়েডও করা যায় না, এই লোকের কাছ থেকে পালানো থাকবে না। ফাইটও করা যায় অ্যাকচুয়ালি, হ্যাঁ। সো উই ফিল ক্লুলেস in front of these situations. The human being এ হচ্ছে ফাইট করা, ফ্লাইট করা, এটার সাথে অ্যাডাপ্ট করার জন্য মেকানিজম প্রেজেন্ট বডিতে। কিন্তু এই যে কন্টিনিউ পেইন দেওয়ার মতো মানুষ যেগুলা বা সিচুয়েশন যেগুলা, এইটার সাথে আসলে আমরা খুব ভালো অ্যাডাপ্ট করতে পারি না। উই গেট স্ট্রেসড আউট, হ্যাঁ, এবং আমরা এক্সস্টেড হয়ে যাই, আমাদের ঘুম টুম নষ্ট হয়ে যায়। তো এই যে সিচুয়েশন গুলা, এই সিচুয়েশন গুলো যত কম সম্ভব তৈরি হতে দেওয়া। এখন অনেকে বলবে যে আমি যাদের সাথে সারা জীবন ছিলাম, আমার ফ্যামিলি, এইটাই তো প্রবলেম, হ্যাঁ। তো এই ক্ষেত্রে কি করবেন? এখন এই ক্ষেত্রে আপনার অবস্থা কত খারাপ এটার উপর ডিপেন্ড করে আসলে, হ্যাঁ। যেমন আমার এক পেশেন্টের প্রবলেম ছিল, সে ওয়াজ এ মেডিকেল স্টুডেন্ট, 3rd ইয়ার স্টুডেন্ট। তার মেইন প্রবলেম ছিল তার মেডিকেল কলেজের এক্সেসিভ স্ট্রেস। শি ওয়াজ গেটিং ডেভাস্টেটেড অ্যাকচুয়ালি ইন অল টার্মস অফ হরমোনাল ব্যালেন্সেস। তো যেটা হয়েছে, তার অবস্থা খুবই খারাপ ছিল দেখে তার মাকে আমি রিকোয়েস্ট করি, ওকে আপনি একটা ইয়ার ড্রপ দেওয়া, হ্যাঁ। তো সে ওই বছরটা ড্রপ দেয়, অ্যান্ড লেটার যেটা হয়, বছর ড্রপ দেওয়ার কয়েক মাসের মধ্যে, মানে যখন সে ডিসাইড করলো সে উইল ড্রপ দ্য ইয়ার, মাত্র কয়েক মাসের মধ্যে তার সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট, কারণ সে ওই স্ট্রেসটা নিতে পারতেছিল। কেমন? তো আমরা যেটা করি, আমাদের এখনকার কালচার এখন যেটা চলে আসছে, এখন তো এভরিথিং ইনস্টাগ্রামেবল। তো দেখা যাচ্ছে যে আমাদের কালচারটা চলে আসছে এরকম, আমাকে লাইফে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সাকসেসফুল হইতে হবে, হুইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি হার্মফুল। হ্যাঁ, সব ফুল তো আপনার বসন্তে ফুটবে না, কিছু ফুল শরতে ফুটবে, কিছু ফুল শীতে ফুটবে। এই জিনিসটা মানুষকে বোঝানো যে লাইফে সবাই 25 বছর 30 বছরে সাকসেসফুল হবে না, কেউ 50-55-তে গিয়ে হবে। তো এইটা না, এখন কেউ বুঝাইতেও চায় না, আর বলতেও পছন্দ করে না, শুনতেও পছন্দ করে। কিন্তু এই যে মেন্টরিং গুলো, এগুলো দরকার কেন? আমাদের পরের জেনারেশন না, আমাদের যে জেনারেশন আছে, এখানে বেশিরভাগ মানুষ অলরেডি বার্নড আউট হয়ে গেছে। তারা হয়তো বুঝতেছে না, বোঝার স্কোপও পাইতেছে না, এরকমই অবস্থা। তো দেখা যাচ্ছে কি, এই বার্ন আউটটা যদি ঠেকানো যায়, অনেক প্রবলেম আমরা লাইফের শুরুতেই আর কি এভয়েড করে ফেলতে পারবো। হ্যাঁ, 0% পসিবল না, টোটাল লাইফটাই হইতেছে একটা প্রসিডিউর, যেখানে আমরা কন্টিনিউ অক্সিডাইজড হইতে থাকি এবং পুরাই যেতে থাকি, এনট্রপি যেটা বলে আর কি। তো মূল কথাটা হচ্ছে, আমরা কিসের জন্য ছুটবো এবং কোন জায়গায় কতটুকু ইফোর্ট দিব, এই ব্যাপারটা যে আমরা যদি খুব কনসাস থাকি লাইফের শুরু থেকে, এবং প্রপার মেন্টরিংটা যদি হয়, আমার কাছে মনে হয় আমরা একটা অনেক বড় গ্রুপ অফ পপুলেশন পাবো, যাদের হয়তো প্রতিদিন অ্যান্টি ডিপ্রেসেন্ট খাওয়া লাগে, এন্ড যারা আচ্ছা, প্রপারলি ঘুমাইতে পারে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদেরকে রিজনেবল অ্যামাউন্ট বেসড আওয়ার বডি নিড অ্যান্ড বডি সিচুয়েশন, আমাদের এটা ঘুম হইতে হবে, সাউন্ড স্লিপ যদি পসিবল হয় রাত 10টা বা তার কাছাকাছি। একটা ইয়াং অ্যাডাল্ট, সেটা হচ্ছে হয়তো ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অথবা স্কুল কলেজের, সে আর কি করতে পারে? আমরা ঘুমের বিষয়টা আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম, এটা প্রয়োজনীয়তা বুঝতে পারলাম, আশেপাশে আরও একটা জিনিসও জানলাম। সেকেন্ড, কি হ্যাবিট সে ফর্ম করতে পারে যেটা তাকে একটু ভালো রাখার বা ভালো থাকার, ভালো ফিল করার ক্ষেত্রে হেল্প করবে? সেকেন্ড যে হ্যাবিটটার কথা আমি বলবো, সেটা হচ্ছে টু এনগেজ ইন সাম অ্যাক্টিভ স্পোর্টস। রঙ্গন চ্যাটার্জি নামে একজন ভদ্রলোক আছে ভাই, আপনি যদি একটু ইউটিউব ঘাটেন, দেখবেন বিশাল বিশাল পডকাস্ট করেন, হেলথ পডকাস্ট অন হেলথ অ্যান্ড ওয়েলনেস, 3 ঘন্টা 2.5 ঘন্টা এরকম, হ্যাঁ। তো ডক্টর রঙ্গন ওনার একটা বইতে বলেছেন এটা, যে আমরা বুড়ো হই, মানে আমরা যখন খেলি না, তখন আমরা খুব দ্রুত বুড়ো হয়ে যাই, হ্যাঁ। সাধারণত বলে যে বুড়ো হয়ে গেলে মানুষ খেলে না। আসলে ব্যাপারটা উল্টা, আমরা খেলি না বলে বুড়ো হয়ে। তো এই যে ব্যাপারটা, আমাদের স্টুডেন্টরা কি করে দেখেন, আমাদের ইউনিভার্সিটি লাইফ হচ্ছে স্পোর্টস কিলার, ও ফোর্ম অফ এনজয়মেন্ট কিনো, হ্যাঁ। আপনি পার্টিকুলার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা, তারা এটা হারায় হারায় বুঝবে। আমি কি করছি ভাই, আমি দেখা যাচ্ছে যে ভার্সিটিতে যাওয়ার পরে 5 ঘন্টা ক্লাস, 4 ঘন্টা ল্যাব, শেট, আমার লাইফ তো শেষ হয়ে গেল, শেষ। শেষ। আপনার কি হয়েছে বলতো, আপনি একটু আপনার এক্সপিরিয়েন্স। ও আমার ক্ষেত্রে হচ্ছে ছিল
স্পোর্টস ডেফিনেটলি ওয়াজ অলমোস্ট জিরো। সকালে ঘুম থেকে উঠতাম, ক্লাসে যাইতাম, বিকেলে টিউশনি অথবা কোচিং সেন্টারে ক্লাস। সাধারণত হচ্ছে টিউশনি 2টা-3টা করে এসে পড়তাম, গ্যাপে পাইলে লাইব্রেরিতে যেতাম, পড়াশোনা করতাম। মোটামুটি এটার উপরে স্পোর্টসে আমার অল্প কিছু মেবি 1-2% ছেলেপেলে মাঠে যাইতো। আমি মনে হয় যে সারা ভার্সিটি লাইফে মাঠে গেছি মেবি একবার কি 2বার। কেন গেছি আই এম নট শিওর। একবার প্রথমবার গেছিলাম হচ্ছে আমার লিস্টের মধ্যে আমার নাম দেখার জন্য, ছাত্র কল্যাণ অধিদপ্তর ওখানে ছিল, এই কারণে গেছি। এর ছাড়া আর একবার গেছি কিনা আমি মনে নেই। মানে এই হচ্ছে আমার মানে স্পোর্টস রিলেটেড অ্যাক্টিভিটি আর কি। আর ইনডোর স্পোর্টস ছিল টেবিল টেনিস, আমি ইউজুয়ালি পারতাম না, খেলতাম না। দাবা এটা সেটা ওগুলো পারতাম না, খেলতাম না। সো স্পোর্টস অ্যাক্টিভিটি আমার ইউনিভার্সিটি লাইফে জিরো। ইউনিভার্সিটি কি আমার ইন্টায়ার লাইফেই জিরো আর কি। পরে শেষ বয়সে এসে কিছুটা দৌড়াদৌড়ি করে কিছু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছি, কিন্তু ওই যে গোল্ডেন এজটা সেখানে স্পোর্টস অ্যাক্টিভিটি বলতে পারেন জিরো। আমি সারা জীবনে ফুটবল খেলছি মনে হয় 1বার কি 2বার, ক্রিকেট খেলছি 1বার কি 2বার। এছাড়া আমার কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি নেই আমার পার্সোনালি। ওকে, তো ভাই ব্যাপারটা হচ্ছে যারা খেলে আর কি টুকটাক, আই ওয়াজ আ স্পোর্টস অ্যাডিক্ট আমার স্কুল অ্যান্ড কলেজ লাইফে। কিন্তু প্রথম দিকে যেটা আমি ছিলাম, আমি মানে ভীতু ছিলাম আমার লাইফে বিগিনিং পেজটাতে, বিফোর মাই অ্যাডোলেসেন্স। তো দেখা যেত শারীরিকভাবে খুব দুর্বল ছিলাম, খুব শুকনা। তো আব্বু আম্মুই আমাকে স্পোর্টসে প্রেফার করতো না যে আমি খেলি, কারণ ধারণা ছিল যে হাত পা একটা বল লাগলে এটা ভেঙে যেতে পারে। হ্যাঁ, তো তো এরপর ধীরে ধীরে বড় হওয়ার সঙ্গে সঙ্গে খেলাটা বাড়াই। আমি যেটা দেখছি, ছেলেপেলে যা খেলার এটা হচ্ছে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগ পর্যন্ত বা ম্যাক্সিমাম ফার্স্ট ইয়ার পর্যন্ত। এরপর না বাংলাদেশে আসলে কেউ খেলে না। মানে এখন যা দেখি আর কি 95% মানুষ খেলে না। আর মোস্ট লাইকলি যারা ভালো স্টুডেন্ট বা যাদেরকে ভালো স্টুডেন্ট বলা হয়, মেধাবী স্টুডেন্ট বলা হয়, তারা আরো কম খেলে। একেবারেই খেলে না এরকম মানুষের সংখ্যা তাদের মধ্যে অনেক বেশি, এবং জীবনে কখনো খেলে নাই এরকম মানুষের সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, যে স্মার্টফোন ইন্টারনেটের যুগে এটার আরো প্রকোপ বাড়ছে, আরো বেশি দরকার নেই বাইরে যাওয়ার। আমি নটরডেমের ছোট ভাইদের কাছ থেকে কয়েক মাস আগে জানলাম, এবং তারও কয়েক বছর আগে আরেকবার জানছিলাম। সেটা হচ্ছে নটরডেমের মাঠ নাকি এখন মাঝে মাঝে ফাঁকাও থাকে। আপনি ভাই ইমাজিন করতে পারেন যে আমি তো 2012-তে বের হয়েছি নটরডেম থেকে, তো আমরা তো ইমাজিন করতে পারতাম না, বরঞ্চ বল যে গেমস রুম থেকে যে বলগুলো নিতে হয় কাউন্টার, ওইখানে তো একটা মারামারি লাগার মতো অবস্থা ছিল। ফিজিক্যাল অ্যাক্টিভিটি কি লেভেলে ডিক্লাইন হচ্ছে। আর আমাদের অফিসে কিন্তু স্পোর্টস কালচারটা আসলে মানে কখনো তৈরি হয় নাই আসলে। বাংলাদেশ বা বাংলা ভাষাভাষী আমরা যদি কলকাতা বা আসামের লোকজনের কথাও বলি, ওইখানেও একই অবস্থা, স্পোর্টস কালচার ডেভেলপ করে। তারপর হচ্ছে বন্ধুরা মিলে খেলতে যাওয়া আফটার এজ অফ 30, এইটা আনথিঙ্কেবল ব্যাপার এখন পর্যন্ত। বাট আমি চেষ্টা করতেছি যে এরকম একটা কমিউনিটি ডেভেলপ করা, উইল প্লে টুগেদার। আরেকটা ব্যাপার হচ্ছে মেয়েরা কি করবে, আমরা আসলে এখন পর্যন্ত মেন স্টক করতেছি। হ্যাঁ, তো যেটা হয়েছে মেয়েদের খেলার অবস্থা তো আরো খারাপ। বেশিরভাগ মেয়ে আমাদের জেনারেশনের জীবনে খেলে নাই কোনো ফিজিক্যাল স্পোর্ট, জীবনে খেলে না। হ্যাঁ, বিশেষ করে যারা শহরে থাকে। এখন আমরা এটার একটা সলিউশন বের করার চেষ্টা করছি। প্রথমে যেটা হয়েছে, আমরা চিন্তা করতেছি নাম্বার 1 জিম কালচারে মানুষকে ইন্ট্রোডিউস করাবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে টেবিল টেনিস বা এরকম কম জায়গা লাগে এরকম যেসব গেম আছে, এই গেমগুলাকে আমরা যে অ্যাপার্টমেন্টগুলো আছে, অ্যাপার্টমেন্টগুলো এরকম ভাবে স্পেস রেখে দেওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় যারা পলিসি তৈরি করে তাদেরকে আমরা উৎসাহিত করতেছি। তারপর ধরেন শীতের সময় যে ব্যাডমিন্টন খেলে, অ্যাটলিস্ট কিছু খেলুক। ব্যাডমিন্টন তো খুব ভালো একটা কার্ডিও এবং মডারেট লেভেল ইন্টেন্সিটিতে মাসল এক্সারসাইজও। তো ব্যাডমিন্টনকে আমরা প্রমোট করতেছি যেগুলো কম জায়গায়। আর ক্রিকেট আর একটা প্রবলেম আমি বলবো, ক্রিকেটকে প্রবলেম কেন বলবো আসলে, দেখেন আমাদের দেশে ক্রিকেট পপুলার হওয়ার একটা বড় কারণ সেটা অলস মানুষের। হ্যাঁ, এক জায়গায় দাঁড়া থাকতে হয় অনেকক্ষণই, কারণ অনেক সুবিধা আছে, এবং তেমন কোনো কিছু না করেও একটা ম্যাচ জিতে নেওয়ার মানে একটা সুযোগ কিন্তু থাকে। দেখেন ক্রিকেট একটা ম্যাচ জিতে 1 বা 2 জন যথেষ্ট। হ্যাঁ, ক্রিকেট কিন্তু অনেক কম টিম গেম।
তো টিম গেম দৌড়াদৌড়ি কম, ফুটবলে যেমন দৌড়াদৌড়ি অত দৌড়াদৌড়ি হ্যাঁ, হ্যাঁ। সবার নাই, আর ক্রিকেটকে আসলে স্পোর্টস না বলে অ্যাক্টিভিটি বলাটাই বেটার ইন টার্মস অফ অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি। যদি না কেউ ফাস্ট বোলার হয়, আপনি চিন্তা করেন মোটামুটি পাকিস্তানের আজম খানের কথা যদি আমরা বলি, হ্যাঁ, বা আমরা যদি বলি বাংলাদেশের একজন প্রখ্যাত এক্স ক্রিকেটার আছে যাকে আমরা গতি দানব বলে থাকি, তো এরকম কিন্তু আছে অনেকে, ইনজামামুল হক আছে, আহ এরকম আকরাম অনেকে খান আছে। আছে, আকরাম খান আছে, রানা হ্যাঁ টুঙ্গা ছিল। হ্যাঁ হ্যাঁ, তো এরকম অনেকে আছে। তো যারা কি ওভারওয়েট থাকে, রানা তুঙ্গা ছিল, অরবিন্দ্রিত সিলভা ছিল, ওভারওয়েট নিয়ে কিন্তু ফাইন ক্রিকেট খেলছে তারা। কেন খেলছে? কারণ হচ্ছে এটা অ্যাক্টিভিটি, স্পোর্ট না, আনফরচুনেটলি। ইন্টারেস্টিং ওইভাবে চিন্তা করে দেখি নাই আসলে। কিন্তু দৌড় দিতে হয়তো বোলারটা যখন বোলিং করতেছে ওই সময়টা, তারপরে সে হয়তো 5টা ওভার করতে, 4টা ওভার করতে শেষ। খেয়াল করেন ভাই, ক্রিকেটে কিন্তু এখন ক্রিকেট ফিজিক্যাল হয়ে উঠতেছে, যেহেতু T20, আমি বলবো T20-র আলাদা করে ক্রিকেট এত ফিজিক্যাল হতো না। আর ফাস্ট বোলিং কালচারটা তো সবসময় ফিজিক্যালিটির উপরেই ছিল। এখন ক্রিকেটে বাউন্ডারিতে ফিল্ডিং করে কারা? ফাস্ট বোলাররা ফিল্ডিং করে। তো তাইলে যে ছেলেটা হচ্ছে মিডল অর্ডারে ব্যাটিং করে, ও কিন্তু ব্যাটিং এর সময় মানে স্লো পেসে ব্যাটিং করতেছে, ফিল্ডিং এর সময় স্লিপে দাঁড়াচ্ছে, কিন্তু এমন হকুই দাঁড়াতো, স্লিপে দাঁড়াতো মোস্ট অফ দ্য টাইম। হ্যাঁ, বুঝতেছি ব্যাপারটা। তো এইখানে কি হচ্ছে, সিলেকশন বায়াস হচ্ছে, যে বেটা এবং অ্যাক্টিভ আপনার করেছে আরো রিওয়ার্ড কিন্তু খাটাও। বেশি। আপনি জায়গায় দাঁড়ায় যদি 4-6 পারেন, রিওয়ার্ড কিন্তু বেশি। দৌড়াইয়া রান করলে রিওয়ার্ড কম, অর্থাৎ ফিজিক্যাল হ্যাঁ, অ্যাক্টিভিটি reward কম। পার্সপেক্টিভে দৌড়াইলে আপনার রিওয়ার্ড কম, একদম আর দাঁড়ায় থাকলে হচ্ছে আপনার রিওয়ার্ড বেশি, মানে ইন টার্মস অফ বেশি। ফিজিক্যাল অ্যাক্টিভিটির পার্সপেক্টিভে আর কি। হ্যাঁ হ্যাঁ, এবং আরো একটা জিনিস আমরা খেয়াল করি, যে আপনি গলিতে ক্রিকেট খেলেন, আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট বাদ দিলাম, লেটস গো টু অর্গানিজ। গলিতে ক্রিকেটে আপনি সবচেয়ে কঠিন জায়গায় ফিল্ডিং কাকে দিবেন? সবচেয়ে ফিট পার্সনকে দিবেন। সবচেয়ে আনফিট পার্সনকে কোথায় দিবেন? আপনি উইকেটের পিছনে দিবেন মোস্ট লাইকলি। সবচেয়ে আনফিট সেটা আপনি গোলকিপিং এ দিবেন ফুটবলে, তাই তো হয়। তো ও কিন্তু আসলে সিলেকশন বায়াসে পড়ে পড়ে নাইকার সুযোগই পাচ্ছে। মানে সে আরো অ্যাক্টিভ হওয়া যার উচিত, তাকে আসলে অ্যাক্টিভ হওয়ার অপরচুনিটিটা দেওয়া হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তো এই ধরনের মানুষদেরকে আসলে টিম গেমের চাইতে ইন্ডিভিজুয়াল স্পোর্ট বেশি খেলা হচ্ছে। তবে অফিস গুলোতে, অফিস কালচারে আমি বলবো যে অফিস কালচারে যে জিনিসটা ঢুকানো উচিত আমাদের করে হলেও, সেটা হচ্ছে যেসব খেলায় যথেষ্ট পরিমাণ টিম ওয়ার্ক প্রয়োজন হয়, এই খেলাগুলো ইন্ট্রোডিউস করা উচিত। এবং পাশাপাশি যথেষ্ট পরিমাণ ওয়েট সরানো, যেমন আমি বলি যে হ্যান্ডবল টাইপের যে গেমগুলো আছে, হাই লেভেল অফ কোঅর্ডিনেশন ইজ নিডেড। হ্যাঁ, ফুটবল, হাই লেভেল অফ কোঅর্ডিনেশন ইজ নিডেড। তো বাংলাদেশের ফুটবল আবার একটু ডিফারেন্ট জিনিস, একসাথে এক জায়গায় 20 জন মিলে লাফালাফি করে, 2 জন 2 পোস্টে দাঁড়ায় থাকে, এটা না। তো আমাদেরকে এই কোঅর্ডিনেটিভ গেমগুলো বাড়াইতে হবে। কেন? দেখেন, আমাদের ব্রেইনের একটা হিউজ পার্ট কিন্তু আমাদের সেরেবেলাম। হ্যাঁ, সেরেবেলাম। তো এই সেরেবেলামটা কিন্তু আমাদের মুভমেন্টের অলমোস্ট 90% কন্ট্রোল করে, মুভমেন্টের। এবং পাশাপাশি আমাদের কগনিটিভ অ্যাবিলিটির একটা বড় অংশ সেরেবেলাম ডিপেন্ড। আমরা যদি সরাসরি স্পোর্টে এনগেজ না হই, তাহলে কি হয় না, সেরেবেলাম অ্যাক্টিভেটেড হয়। এই কারণে দেখা যাচ্ছে কি, যে আর্লি যে খুবই শার্প, খুবই স্মার্ট, কিন্তু ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ, এরকম মানুষ হচ্ছে কি 50-তে গিয়ে আলঝেইমার্সে ভুগতেছে। হ্যাঁ, তো বা তার দেখা যাচ্ছে 30-তে কগনিটিভ ডিক্লাইন হয়ে যাচ্ছে। এরকম অনেক মানে আমি বলবো যে সম্ভাবনা প্রফেশনালসদেরকে আমরা দেখছি, যারা আর্লি যে খুব প্রমিজিং, এরপর কি হইলো কেউ জানে না, লোকটা ধীরে ধীরে কগনিটিভ ডিক্লাইন হয়, বাই 35-40 সে চলতেছে না তাকে নিয়ে। তো কোম্পানি কি করবে? কোম্পানি যা করে তাই করবে। তাই করবে, কিছু করার নাই। আউটপুট পাচ্ছে না, এখন কিভাবে রাখতে পারবে না তো বেশিক্ষণ। তো এটা বিজনেস। আপনি আমাকে 2টা জিনিস বলে ফেলছেন, একটা হচ্ছে স্লিপ, সেকেন্ড হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। থার্ড কি হবে? বা আরো অনেকগুলো ফ্যাক্টর আছে, যে স্ক্রিন টাইম অথবা কগনিটিভ ডিক্লাইন, আপনি আরো অনেকগুলো জিনিস আছে, কিন্তু আপনি 3 নাম্বার কি করতে পারি? থার্ড পেপার যেটা আমি যদি বলতে চাই, আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু ওয়েট তোলা। বিএমআই দিকে ফোকাস করব আমরা। যদি অ্যাস্ট্রোনটদের কি হয় একটু চিন্তা করি, যখন একটা মানুষকে স্পেসশিপে তুলে দেওয়া হলো, গ্র্যাভিটি তো চলে যাচ্ছে, একটা টাইমে সে 0 গ্র্যাভিটিতে চলে যায়, পরে সে অন্য একটা কোনো একটা গ্র্যাভিটিতে ঢুকে। হ্যাঁ, তো এই মানুষগুলো প্রচুর বোন লস হয়। 6 মাস কোনো স্পেস স্টেশনে থাকলে মানুষকে একটা সিগনিফিক্যান্ট বোন লস করে। হ্যাঁ, গ্র্যাভিটি নাই। এখন এই মানুষগুলোকে বোন লস ঠেকানোর জন্য কি করা হয়?
ওয়েট দেওয়া হয়। ও রিয়েলি? আচ্ছা জানি না তো। তাদেরকে খুবই হেভি ওয়েটে ট্রেনিং করানো হয়, হ্যাঁ, এবং অ্যাস্ট্রোনটদের কিন্তু আগে থেকে যথেষ্ট ভালো ফিজিক্যাল ক্যাপাবিলিটিস না থাকলে তারা কিন্তু অ্যাস্ট্রোনটস হিসেবে এবং পারমিশন দেওয়া আমি যেটা জানি জিরো গ্র্যাভিটি একটা জিম আছে, জিরো গ্র্যাভিটি জিমের Yes. মধ্যে ওদেরকে অ্যাক্সেস করতে হয়। এবং ইন্ডিয়ান ক্রিকেট একাডেমি তো এরকম একটা আছে, মানে বেশি নাই, 2টা জায়গা বা 3টা জায়গার মধ্যে সেখানে জিরো গ্র্যাভিটি ট্রেনিং করায় আর কি, কুইক রিকভারির জন্য। মানে আমরা তো ডিটেল জানি না, মেবি সেটা কিছু। হ্যাঁ, তো এই ধরনের ট্রেনিং গুলা দেখা যাচ্ছে কি জিরো গ্র্যাভিটিতে যাওয়ার আগে তার 0.5 গ্র্যাভিটি এইগুলো এই ফেজ গুলো তারা পার হয়ে যায় কোনো না কোনো পর্যায়ে। জিরো গ্র্যাভিটি তো অনেক পরে আসে। তো ব্যাপারটা হচ্ছে আমি যেটা বুঝাতে যাচ্ছি, বোন লস যখন শুরু হয়ে যাচ্ছে একটা পার্সনের, তখন তাকে কি করা হচ্ছে, ওয়েট পুট অন করা হচ্ছে এটা প্রিভেন্ট করার জন্য। কেন? কারণ হচ্ছে দুধের যে ক্যালসিয়ামের পিছনে আমরা ছোটবেলা থেকে কমপ্লেন ইত্যাদি হরলিক্স ইত্যাদি দৌড়ে বেড়াই, এর চাইতে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে ওই ভিটামিন ডি এবং ওয়েট। আচ্ছা, কমপ্লেন খাওয়া না খেয়ে একটু মানে আমি ভিটামিন ডি কমপ্লেন খাইতে কাউকে নিষেধ করবো না এই মুহূর্তে। কারো প্রয়োজন হইতে পারে, বেশিরভাগ মানুষেরই প্রয়োজন নাই। ঠিক আছে, বেশিরভাগ মানুষের প্রয়োজন নাই। আর হরলিক্স এর ক্ষেত্রে হরলিক্স এর বিভিন্ন বাকোয়াস তো গত কয়েক বছরে মিডিয়াতে চলে আসছে, এটা নিয়ে বলার কিছু নাই। ব্যাপার হচ্ছে to build stronger bones we don't need much milk. What we need is proper physical activity এবং particularly weight তোলা, ক্যারি করার অভ্যাস করা, খেলানো, ধাক্কানো, এই যে ব্যাপারগুলা, এইগুলা ডিফারেন্স মেকার লাইফে। এবং এইগুলো যারা করে তাদের কিন্তু কিছু মেন্টাল ক্যাপাসিটিও বিল্ড হয়, কি টু ডিফিট দ্য অবস্ট্যাকলস। সে অবস্ট্যাকলস ধাক্কায় সামনে আগে অভ্যস্ত। এবং আমি এখন চেষ্টা করতেছি, আমার একটা গ্রুপ আছে ডায়েট ফলসফা, ওই গ্রুপে যারা আছে তাদেরকে আমি প্রায় বলি, বাচ্চারা 2 থেকে 3 বছর বয়স হওয়ার পরেই তাদেরকে চেষ্টা করেন যে বলেন যে একটা ওয়েট ধাক্কায় সরাতে, সেটা শার্প বা পয়েন্টেড হওয়া যাবে না, হ্যাঁ, যে ব্যথা না মোটা হইতে হবে। তোমার এটা তোলার দরকার নাই, বাট তুমি ধাক্কা দাও, হ্যালো, পুশ এন্ড পুল। ওকে, আচ্ছা, আমার বাচ্চার জন্য কিছু কাজকর্ম পাইছি। ওকে, ঠিক আছে। তো মানে হিউম্যান কাইন্ড তো এগুলোর উপর দিয়েই গ্রো করছে, ইভলভ করছে। আমরা এখন যে লাইফস্টাইলে আসছি হাইলি রিফাইন, এবং এই লাইফস্টাইলের ভিতরে হয়েছে কি, যা করে করে আমরা আজকে হিউম্যান হয়েছি, ওই জিনিসগুলো এলিমিনেটেড হয়ে যাচ্ছে। ট্রু, রোবট করে ফেলবে এইসব কাজ বা অটোমেটিক হয়ে যাবে আর কি।